আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি, যেটা হচ্ছে বিজ্ঞান বিষয় নিয়ে। ব্যবসা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এটা খুবই একটা উপকারী ক্লাস। তো শিক্ষার্থীরা, তোমাদের দশম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করবো, যে অধ্যায়টার নাম হচ্ছে এসো বলকে জানি। কেমন? আর আমাদের বিভিন্ন শিক্ষকেরা আমাদের চ্যানেলে আমাদের ক্লাসগুলি তোমাদের বিভিন্ন বিষয়ের সকল বিষয়ের ক্লাসগুলি আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলি তোমরা ওখান থেকে দেখে তোমাদের সঠিক ধারণাটা তোমরা নিবা, ঠিক আছে? তো আসো, আজকে তোমরা এখন বই খুলো, সবাই বিজ্ঞান বই। এই যে তোমাদের বিজ্ঞান বই, কেমন? এই পাঠ্য বইয়ের দশম অধ্যায়টা তোমরা খুলো, যেটার নাম হচ্ছে এসো বলকে জানি। বল, বলটা কি? বল হচ্ছে আমরা যখন কোনো বস্তুকে ধাক্কা দিই, কেমন, তখন কি হয়, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। কেমন? এই যেমন দেখো, আমার এই রাস্তাটা এখানে পড়ে আছে, তাই না? এখানে পড়ে আছে, সে কি এখান থেকে অবস্থান পরিবর্তন করতেছে? না। কেমন? এখন যদি আমি যদি এটাকে এভাবে ধাক্কা দেই, মানে বল প্রয়োগ করি, এটা এভাবেই কিন্তু থাকবে, সে কিন্তু নিজে নিজে এখান থেকে সরে যাবে না, সে যেহেতু একটা জড় পদার্থ। কেমন? তাহলে তাকে যদি আমি ধাক্কা দেই বা বল প্রয়োগ করি, এই যে আমি যখন বল প্রয়োগ করছি, আস্তে আস্তে সে কি নিজের অবস্থান পরিবর্তন করতেছে, ঠিক আছে? এই যে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় এটাকে সরাচ্ছি, এটা তার মানে কি নিজে নিজে সে সরতেছে না, তার উপর বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে এটাই হচ্ছে বল। কেমন? তার মানে বস্তুর অবস্থানের পরিবর্তন যেটা করবে, কেমন, মানে বস্তুটা এক স্থান থেকে অন্য স্থানে সরতে পারবে, ঠিক আছে? এরপরে দেখো, আমাদের এখানে আছে যে বল প্রয়োগে বস্তুর গতিরও পরিবর্তন হয়। বস্তুটা স্থির ছিল, তাই না? স্থিতিশীল ছিল না, মানে স্থির অবস্থায় ছিল। তারপর এটা কি হয়েছে, আমি যখন বল প্রয়োগ করছি তখন সে চলতে শুরু করছে, তার মানে গতিশীল হয়ে গেছে। কেমন? এই বল, জড়তা, গতি, এগুলার উপর ভিত্তি করে বিজ্ঞানী নিউটন সূত্র আবিষ্কার করছে। কেমন? তাহলে এই নিউটনের বলের সূত্র আছে। এই সূত্রগুলি কি কি? প্রথমটা হচ্ছে কি, কেমন, তিনটা সূত্র আছে। নিউটনের বলের হচ্ছে তিনটা সূত্র। কেমন? তাহলে এখন প্রথমটা হচ্ছে কি, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। কেমন? আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে। স্থির বস্তুটা সবসময় স্থির থাকবে, সে গতিশীল হতে পারবে না যদি তাকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, ঠিক আছে? আর গতিশীল বস্তু মানে একটা বস্তু, সে চলতেই আছে, যে সমবেগে চলতেই থাকবে। যদি সামনে তার কোনো বাধা না আসে, সে এই যে চলা অবস্থা, সে চলতেই থাকবে। কেমন? তার সামনে যদি বাধা আসে বা বল প্রয়োগ করে, তখন যে সে থামবে, এর আগে সে থামবে না, সে সমবেগে চলতেই থাকবে। কেমন? এরপরে আসো, এই যে বলছে যে আরেকটা জিনিস, যেটা এখানে লেখা আছে জড়তা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকে। কেমন? এর কোনো চেঞ্জ হয় না। তারপরে এই যে বস্তু, মানে আমি যেভাবে আছি আমি সেভাবেই থাকবো, ঠিক আছে? মানে ওই বস্তুটা চায় যে আমি যেভাবে আছি আমি ওইভাবেই থাকবো। এই যে প্রবণতা, এটা হচ্ছে জড়তা। কেমন? স্থির বস্তু, এই যে রাস্তাটা এভাবে স্থির, সে স্থির থাকতে চায়, ঠিক আছে? আবার যখন সে গতিশীল হচ্ছে তখন সে গতিশীল থাকতে চায়। এই যে গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার অবস্থা, আবার স্থির বস্তুর একদম স্থিরভাবে বসে থাকার যে অবস্থা, স্থির থাকার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। কেমন? মানে যে বস্তুর যে অবস্থা, সে অবস্থায় থাকতে চায়, মানে স্থির বস্তুর স্থির অবস্থা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকতে চায়, গতিশীল হওয়ার মানে গতিশীল থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে জড়তা। আচ্ছা, এখন এই যে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। কেমন? একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। কেমন? তাহলে সবচেয়ে মানে সহজ উদাহরণ যেটা আমরা দৈনন্দিন জীবনে অনুভব করে থাকি, যে আমরা যখন বাসে উঠি, কেমন,
তখন কি হয় যে আমরা যখন স্থির একটা বাসে উঠি, বাসটা যখন স্থির অবস্থায় থাকে তখন কি হয়, আমরা যখন সিটে গিয়ে বসে আমাদের শরীরটাও বাসের সাথে স্থির হয়ে থাকে, কেমন? কিন্তু যখন গাড়িটা টান দেয় তখন আমরা কি হয় যে আমরা একটু পেছনের দিকে হেলে পড়ি, তাই না? যে গাড়িটা যখন সামনে টান দিচ্ছে আমরা কিন্তু পেছনেই আমাদের বডিটা সরে যায় এভাবে, তাই না? এটার কারণটা কি? কারণ হচ্ছে আমরা যখন আমাদের বাসের সিটে আমরা বসে থাকি তখন কিন্তু আমাদের শরীরটাও বাসের সাথে সিটের সাথে স্থির হয়ে থাকে, কিন্তু বাসটা যখন গতিশীল হয় তখন কিন্তু শরীরের নিচের অংশটা যেটা আমরা বাসের সাথে লেগে থাকে ওই অংশটা হচ্ছে তোমার গতিশীল হয়ে বাসের সাথে বাসের গতিতে চলে, কিন্তু ওই যে শরীরের উপরের অংশটা এটা কিন্তু বাসের গতির সাথে গতিশীল হয় না, এটা ওই যে জড়তার কারণে সে আগের অবস্থায় ফিরে থাকতে চায়। এই জন্য আমরা যখন বাসটা টান দেয় আমরা পেছনের দিকে হেলে পড়ি, ঠিক আছে? এরপরে আসো আরেকটা ব্যাপার, সেম কাহিনী হচ্ছে তোমার যখন আমরা বাস যখন অনেক জোরে চলে তখন হয় কি পুরো বডিটাই তার সাথে একটা গতিতে থাকে, তাই না? এই জন্য যখন বাস হঠাৎ করে থেমে যায় তখনও একই ঘটনা ঘটে, তখনও কি হয় যে পুরা শরীরটা আমাদের তখন কি হয় সামনের দিকে ঝুঁকে যেতে চায়, মানে কারণ শরীরটা তখন গতিশীল থাকে বাসের সাথে। যখন বাসটা স্থির অবস্থান থেকে যায় তখন কিন্তু ওই জড়তার কারণে মানে আমাদের শরীরটা সামনের দিকে ঝুঁকে পড়ে বা আমরা হুমড়ি দিয়ে সামনের দিকে পড়ে যেতে চাই, কারণ আমাদের শরীরটা ওই যে একই গতিতে থাকতে চাওয়ার প্রবণতা তার ভিতরে থেকে যায়, কেমন? আচ্ছা, এবার দেখো এরপরে 216 পৃষ্ঠায় আছে নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা এতক্ষণ প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, কেমন? এখন হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, কেমন? আচ্ছা, এখন ভরবেগটা কি? বস্তুর ভর ও বেগের গুণফলটাই হচ্ছে ভরবেগ। তাহলে দেখো বস্তুর ভরকে আমরা বস্তুর ভরবেগ সমান mv। এখানে ভরটা হচ্ছে m আর m সমান হচ্ছে বস্তুর ভর আর v সমান হচ্ছে বস্তুর বেগ, কেমন? এই তাহলে বস্তুর ভর ও বেগের গুণফলকে হচ্ছে কি বলে? ভরবেগ বলে, কেমন? এরপরে দেখো আরেকটা জিনিস আছে যে ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে যে বেগের পরিবর্তনের হারকে হচ্ছে আমরা ত্বরণ বলি, কেমন? বেগের পরিবর্তনের হার মানে একক সময়ে বস্তুটা কতটুকু বেগ প্রাপ্ত হয়েছে, কেমন? তাহলে সেটা হচ্ছে কি? বস্তুর ত্বরণ। তাহলে বস্তুর ত্বরণ হচ্ছে আমরা লিখতে পারি যে ভি বস্তুর ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ভি মাইনাস ইউ বাই টি, কেমন? বস্তুর বেগের পরিবর্তনের হার, কেমন? ভি মাইনাস ইউ বাই টি, মানে টি সময়ে বস্তুর মানে একটা নির্দিষ্ট সময় বা একক সময়ে বস্তুর হচ্ছে বেগের পরিবর্তন, মানে কতটুকু এই নির্দিষ্ট সময়ে বস্তুটা কতটুকু বেগের পরিবর্তন হয়েছে, কেমন? এগুলোই তোমরা লিখে রাখবা, কারণ এগুলি তোমাদের যখন ছোটখাটো অঙ্ক আসে সৃজনশীলে তখন তোমাদের এগুলি লাগবে, কেমন? তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি? F is equal to ma। F is equal to ma। এখন দেখো এটা আমরা ma টা কিভাবে আসছে, কেমন? বস্তুর F is equal to ma টা কিভাবে আসছে? বস্তুর ভরবেগের পরিবর্তন বলছে না? হ্যাঁ, ভরবেগে হচ্ছে ইউ বেগে যখন চলবে তখন হচ্ছে কি পরিবর্তন হয়ে হবে mu, আর ভি বেগে যখন পরিবর্তন হবে তখন হবে mv। তাহলে mv মাইনাস mu ডিভাইডেড বাই হচ্ছে t। তাহলে m টা যদি আমি এখানে কমন নিই সেক্ষেত্রে হবে হচ্ছে v মাইনাস ইউ বাই t। তাহলে দেখো এটা হচ্ছে বল, কেমন? প্রযুক্ত বল হচ্ছে কি
ভরবেগের পরিবর্তনের সমান, কেমন? সমানুপাতিক বা সমান এটা লেখা যায়, কারণ এটা যেহেতু সমান আমরা বলতে পারি, কেমন? আচ্ছা, তাহলে দেখো এমটা যখন আমরা কমন নিব, এখন এম নিলে হবে এটা বি মাইনাস ইউর মান কত এ, কেমন? তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এম এ, এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এম এ। এখন দেখো কোন বস্তুর আমরা বল কিভাবে বের করব, কেমন? কোন বস্তুর বলটা আমরা কিভাবে বের করব? বল যদি বের করি তাহলে আমাদের কি লাগবে? ভর এবং ত্বরণ লাগবে, কেমন? ভর এবং ত্বরণ জানা থাকলে আমরা কোন বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করা হয়েছে সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে? তো তো আগামী ক্লাসে আমরা তোমাদের এই সূত্রের আলোকে কিছু অঙ্ক করব এবং তৃতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এই সূত্র নিয়ে আমরা অঙ্ক করব এবং তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এর ভিতরে তোমাদের বইয়ে 213 থেকে 217 পৃষ্ঠা পর্যন্ত যেই পড়াগুলি আছে এগুলি তোমরা ভালো করে পড়বা, পড়ে আমাদের লেকচারের সাথে কথাগুলো মিলাবা, মিলাই তোমরা নিজে নিজে বাসায় বেশি বেশি অনুশীলন করবে, ঠিক আছে? নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্রগুলি খুব মনোযোগ দিয়ে পড়বে, ওকে? আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।